হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কালই রিলিজ হওয়া কালকি মুভিটিকে, যেটির পুরো নাম হচ্ছে কালকি 2898 AD। তো বেশি দেরি না করে এই মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। ওভারঅল মুভিটা ভীষণ সুন্দর হয়েছে। এক্সপ্লেনেশন শোনার পর তোমরা যদি পারো একবার মুভিটা অবশ্যই দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় বহু বছর আগে সিন, যেখানে মহাভারত চলছিল। আর আমরা দেখতে পাই পাণ্ডবের সেনা কৌরবের সেনাকে হারিয়ে দিয়েছে, আর সেখানে অশ্বত্থামা বাদে বাকি সবাই মারা গিয়েছিল। আর এখানে আমরা এটা দেখতে পাই মহাভারতের টাইমে অশ্বত্থামা হচ্ছে অমিতাভ বচ্চন। ওয়ারের মধ্যে অশ্বত্থামা যখন দেখে তার বন্ধু বান্ধব এবং তার সঙ্গে সব সৈন্যদেরকে শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তার বাবা দ্রোণাচার্যকেও মেরে দেওয়া হয়েছে, তখন সে অনেক বেশি ক্রোধিত হয়ে যায়। আর যেহেতু এই সময় অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী প্রেগনেন্ট ছিল, যার কারণে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রটা সোজাসুজি তার ওয়াইফের উপর চালায়, যার কারণে তার গর্ভে থাকা বাচ্চাটি সেখানেই মারা যায়। এই পাপটা হতে দেখে শ্রীকৃষ্ণ স্বয়ং চলে আসেন এবং তার সাথে যুদ্ধ করেন। আর তারপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন, সে না চাইলেও তাকে এখন জীবিত থাকতে হবে। সে মৃত্যুর জন্য ভিক্ষা করবে, কিন্তু তার কাছে মৃত্যু আসবে না, তাকে বেঁচে থাকতে হবে। আর যতদিন না পর্যন্ত পুরো কলিযুগ শেষ হবে ততদিন পর্যন্ত তাকে জীবিত থাকতে হবে। কিন্তু অভিশাপ পাওয়ার পরে অশ্বত্থামা রিয়েলাইজ করে যে সে কতটা বড় পাপ করেছে, এবং তার জন্যই সে শ্রীকৃষ্ণর কাছে জিজ্ঞাসা করে তার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করা যেতে পারে। তখন কৃষ্ণ বলে যে আমি কলিযুগের শেষে জন্ম নেব, কারণ তখন কালকি থাকবে, আর কালকি আমাকে জন্ম নেওয়া থেকে আটকাবে, আর তুমি সেই মহিলাকে প্রোটেক্ট করবে যার গর্ভে আমি জন্ম নেব। আর ওই কলিযুগের মধ্যে কলি থাকবে, যে ভীষণ শক্তিশালী একজন রাক্ষস হবে, যে সারা পৃথিবীকে ধ্বংস করতে চাইবে, আর তার সাথে সাথে পুরো মানব জাতিকেও। তার মৃত্যুর জন্যই আমি জন্ম নেব। এই সিনের পরেই সিনটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই 6000 বছর কেটে গিয়েছে। গল্পটা এখন প্রেজেন্ট টাইমে চলে আসে। তার সাথে সাথে আমাদেরকে দেখানো হয় প্রেজেন্ট টাইমে আমরা এটা দেখতে পাই যে মানুষ এখন অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তার সাথে সাথে নতুন নতুন টেকনোলজি এবং ওয়েপেন্স অনেক কিছুই তারা বানিয়ে নিয়েছে। যেহেতু কলিযুগের মানুষের মধ্যে অনেক বেশি ঈর্ষা এবং অনেক বেশি ক্রোধ ছিল, যার কারণেই তারা একসাথে থাকতে পারছিল না, আর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। আর যুদ্ধর কারণে অনেক মানুষের মৃত্যু হয়, তাদের মধ্যে কিছু শতাংশ মানুষ বেঁচে যায়। প্রেজেন্ট টাইমে আমরা এটা দেখতে পাই পুরো দুনিয়া এখন ধ্বংস হয়ে গিয়েছে, মানব জাতির কোনো ঠিক ঠিকানা নেই। আর সেখানে আমরা দেখতে পাই একটা শহর, সেটা হচ্ছে কাশী শহর, যেটা একমাত্র শহর ছিল যেখানে বেঁচে থাকা যেত। এর সাথে সাথে আমরা এটাও জানি কাশী সেই প্রথম শহর যখন মানব সভ্যতা শুরু হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল মানব সভ্যতা। আর কাশী শহর ছাড়া এখানে কোনো শহর এমন ছিল না যেটা বেঁচে থাকার মতন ছিল। কিন্তু এর মধ্যেই আরও একটা জিনিস হচ্ছে, কাশী ছাড়া একটা আরও শহর ছিল যার নাম ছিল শাম্বালা। সেখানেও বাঁচার মতন কিছু অংশ ছিল, কিন্তু এই মুভির মধ্যে এটা দেখানো হয়েছে যে শাম্বালা শহরটা একটা হিডেন শহরের মধ্যে পড়তো। বাকিটা তোমরা গল্পের মধ্যে জানতে পারবে। তারপর আমরা দেখতে পাই কাশী শহরের মধ্যে অনেক রকমের লোক বসবাস করে। তাদের মধ্যে দুটো প্রধান জাতি ছিল, যেটা হচ্ছে গরিব এবং বড়লোক। যারা গরিব ছিল তারা খুবই কষ্টের সঙ্গে সেখানে বসবাস করত, কিন্তু যারা ধনী ব্যক্তি ছিল তাদের জন্য একটা আলাদাই পৃথিবী বানিয়ে দেওয়া হয়েছে, সুন্দর পৃথিবী, যেখানে গাছ, ভালো জল, খাবার দাবার, ভালো এনভায়রনমেন্টের সাথে সাথে সব কিছু আছে। সেটাকে এরা কমপ্লেক্স বলে। আর এটা হচ্ছে ঠিক উল্টো ত্রিভুজের মতন দেখতে, যার ভেতরে সব কিছু আছে, একেবারে বলা যায় স্বর্গের সুখ। আর এই কমপ্লেক্সটাকে অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশনের সাথে চালানো হয়, আর যে এই কমপ্লেক্সটাকে চালায় তাকে সুপ্রিম বলা হয়। তার পুরো নাম হচ্ছে সুপ্রিম ইয়াস্কেন। পুরো কমপ্লেক্সকে রুল করে, তার সাথে সাথে তাদেরকে ম্যানেজও করে। তার সঙ্গে সঙ্গে তার কাছে একটা অনেক বড় আর্মি ছিল, আর সেই আর্মিকে ম্যানেজ করার জন্য তার কাছে একজন কমান্ডারও ছিল। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি পুরো কমপ্লেক্সের মধ্যে ডলার বা কোনো রুপি এখানে চলে না। এখানে যেটা চলে সেটাকে ইউনিটস বলা হয়, আর এই ইউনিটগুলো এখানে পয়সার মতন ব্যবহার হতো। আর যে ব্যক্তি এই কমপ্লেক্সের মধ্যে থাকতে চাইবে তাকে 1 মিলিয়ন ইউনিটস দিতে হবে, তবেই সেই কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে। আর তারপরে সিনে এন্ট্রি হয় আমাদের মুভির মেন হিরো রেবেল স্টার প্রভাস, যার নাম হচ্ছে ভৈরবা। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারি ভৈরবা কাশী শহরেই থাকে, কিন্তু ভৈরবার কোনো ফ্যামিলি ছিল না। ভৈরবা একজন খুব ভালো ফাইটারও ছিল। তার সাথে সাথে ভৈরবা
ভৈরবা খুব ভালো একজন ব্যক্তিও ছিল, কিন্তু তার সবথেকে বড় স্বপ্ন ছিল সে কমপ্লেক্সের ভেতরে যাবে আর তার সাথে সাথে খুব সুন্দর একটা লাইফস্টাইল কাটাবে, যার জন্য সে পয়সা জোগাড় করত। কিন্তু কমপ্লেক্সের ভেতরে যাওয়ার জন্য 1 মিলিয়ন ইউনিটস লাগবে, আর সেটা তো তার কাছে নেই এবং তার কাছে কিছুই ছিল না। 1 মিলিয়ন ইউনিটস তো দূরের কথা, তার কাছে তো সামান্য কিছু ইউনিটসও ছিল না। সে সবার কাছেই ধার বাকি করে চালাতো। তারপরে আমরা দেখতে পাই কাশির মধ্যে সাম্বালার একজন স্পাই চলে আসে, কারণ সাম্বালা থেকে যদি কোনো স্পাই বা কোনো লোক আসে তাদেরকে ধরে যদি কমপ্লেক্সকে দেওয়া যায় তাহলে কমপ্লেক্স থেকে অনেক বড় একটা উপহার দেয়। যখনই ভৈরবা ওই স্পাইটাকে দেখতে পায় সে সব কটা গুন্ডাদেরকে মেরে সেই লোকটাকে সে নিজের কাছে বন্দি করে নেয়, যাতে কিছু সময় পরে সে তাকে কমপ্লেক্সে দিয়ে দেয় আর তার বদলে সে কিছু ইউনিটস পেয়ে যায়। তারপরে সিনে আমরা দিশা পাটানিকেও দেখতে পাই, যার নাম এই মুভির মধ্যে রক্সি। সে হচ্ছে ভৈরবার গার্লফ্রেন্ড এবং ভৈরবা তার থেকেও ইউনিট ধার নিয়েছিল, যেটা সে ফেরত দেয়নি। তারপর রক্সি তাকে জানায় যে তার কমপ্লেক্সের মধ্যে জব লেগে গিয়েছে। এটা শোনার পরে ভৈরবা তাকে রিকোয়েস্ট করে যাতে একদিনের জন্য তাকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়, আর সেটাতে রক্সি রাজি হয়ে যায়। পরের দিন রক্সি ভৈরবাকে নিয়ে কমপ্লেক্সের ভেতরে চলে যায়। ভৈরবা সেখানে গিয়ে অনেক বেশি খুশি হয় এবং নানান ধরনের জিনিসপত্র দেখে অনেক বেশি ভাবুক হয়ে যায়। কিছু টাইম পরে সে সোলজারের হাতে ধরা পড়ে যায়, যার কারণে তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়। আর তার ইচ্ছা আরও বেশি বেড়ে যায় যে এই কমপ্লেক্সে তাকে আসতেই হবে। সেই জন্যই ভৈরবা ডিসাইড করে যে তাড়াতাড়ি করে সে টাকা জমাবে, মানে ইউনিটস জমাবে আর সেই কমপ্লেক্সের ভেতরে চলে যাবে। তারপরেই সিনটা চেঞ্জ হয়। আমরা দেখতে পাই কমপ্লেক্সের ভেতরের দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই একটা অনেক বড় ল্যাব, যেই ল্যাবের মধ্যে অনেকগুলি মহিলা ছিল আর অনেকগুলো সায়েন্টিস্টও, যারা কিনা এই মহিলাগুলোর উপরে রিসার্চ করছিল। আর তারপরে সিনেই আমরা কমপ্লেক্সের সুপ্রিমকে দেখতে পাই, আর এখানে সুপ্রিম ইয়াস্কিনি হচ্ছে আসল কালী। আর এখানে আমরা দেখতে পাই কালী এখন অনেক খারাপ অবস্থায় ছিল, তার মধ্যে না কোনো শক্তি ছিল আর না কোনো কিছু করার ক্ষমতা, যার কারণে সে তার পাওয়ারগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য এই সব কিছু করে যাচ্ছে। সে নিজেকে আবারও নতুন করে পাওয়ারফুল করতে চায়। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি কালী আসলে মানুষদেরকে খুবই ঘৃণা করে। সে মানুষদেরকে মনে করে খুবই তুচ্ছ এবং তার সাথে সাথে তার মানুষদের ওপর ভীষণই ক্রোধ আছে, কারণ মানুষরা একটা সময় এই পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। নিজেকে ঠিক করার জন্য আর পাওয়ারফুল হওয়ার জন্য তার একটা সিরামের দরকার, আর সেই সিরামটা একজন গর্ভবতী নারীর বাচ্চা থেকেই তৈরি হতে পারে শুধুমাত্র। আর এই সিরামটা বানানোর জন্য তার কাছে অনেক টপ টপ সায়েন্টিস্টও ছিল, আর তার কাছে যে আর্মিটা ছিল সেই আর্মির লোকগুলোই নতুন নতুন মেয়ে নিয়ে আসতো এবং তাদেরকে ওই ল্যাবের পদ্ধতি দ্বারাই প্রেগনেন্ট করা হতো এবং প্রেগনেন্ট করিয়ে তাদের কাছ থেকে সিরাম বার করার পদ্ধতি চালু করা হতো। তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই এখানে যে কটা মেয়েদের ওপরে ওই টেকনিক অ্যাপ্লাই করা হতো তাদের মধ্যে অনেক মেয়ে এমনও আছে যারা প্রেগনেন্ট হয়ে উঠতে পারতো না। যারা প্রেগনেন্ট হতে পারেনি তাদেরকে এখানে দাসী হিসাবে রাখা হতো, যাতে গর্ভবতী মহিলাদের খেয়াল তারা রাখতে পারে। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি যে এখানে সেই সিরামটাই নেওয়া হবে যেই সিরামটা আসলে 4 মাস গর্ভবতী মহিলার পেট থেকে আসবে। কালী যেহেতু এদেরকে সিডিং এর মাধ্যমে প্রেগনেন্ট করাতো, যার কারণে এদের বাচ্চা গর্ভের মধ্যেই মারা যেত। 90 দিনের মধ্যেই গর্ভের মধ্যে বাচ্চাটা মারা যেত, যার কারণেই সে কোনোভাবেই সেই সিরাম পাচ্ছিল না। আর এই সব কিছুর পরে আমরা দীপিকা পাদুকোনকে দেখতে পাই। তারপর আমরা দীপিকা পাদুকোনকে দেখতে পাই সে এখানে ছোটবেলা থেকেই আছে। সে যখন অনেক ছোট ছিল তার মা তাকে এখানে পাঠিয়ে দেয়, যার জন্যই সে এখানে ছোটবেলা থেকেই থাকছে। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি সে সেই মহিলাগুলোর মধ্যে পড়ে যে কোনোদিনও প্রেগনেন্ট হতে পারছে না, তাই জন্যই সে এখানে দাসীর মতন থাকে এবং সব কাজকর্ম করে। আর এখানে দীপিকা পাদুকোনের নাম হচ্ছে সাম 80। কিন্তু কিছুদিন পর আমরা এটা দেখতে পাই যে দীপিকা পাদুকোন মানে সাম 80 আসলে প্রেগনেন্ট। সে আসলে 4 মাসের ওপরের প্রেগনেন্ট, মানে 5 মাস। কিন্তু সে এই কথাটা কাউকে কিছু বলেনি, লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু কোনোভাবেই এই কথাটা কি আর লুকিয়ে থাকে? এই কথাটা জানাজানি হয়ে যায়। আর তারপরে তাকে ওই ল্যাবের মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে সব মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো। আসলে ওই ল্যাবের একটা সিস্টেম ছিল, যেই মহিলাগুলো ওইখানে মারা যেত তাদেরকে সোজা একটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হতো, যেখানে তাদের বডিটা জ্বলে পুড়ে খাক হয়ে যেত এবং দীপিকা পাদুকোনকেও সেখানে শোয়ানো হয়। আর তার পেট থেকে সিরাম বার করানোর চেষ্টা করা হয়, আর সেখান থেকে 1% সিরাম বার হয়। কিন্তু তখনই একজন গার্ড এসে তাকে বাঁচিয়ে নেয়, যেটি হচ্ছে এখানকার সিক্রেট স্পাই। সে 2
বছর ধরে এখানে লুকিয়ে আছে, যাতে সে বাঁচাতে পারে সেই মহিলাকে যার দ্বারাই জন্ম হবে দেবতা। যার জন্যই সে স্যাম 8টিকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, আর তার জায়গায় সেই স্পাই মেয়েটি শুয়ে পড়ে, যার কারণে সে তো ওখানে মারা যায়। কিন্তু তার আগে স্যাম 8টিকে সে এটা বলে দেয় যে তাকে কোথায় যেতে হবে। তার কিছুটা দূরে একটা টেম্পল ছিল, যেখানে ওই টেম্পলের মধ্যে আমরা অশ্বত্থামাকে দেখতে পাই। আর সেখানে আমরা এটাও দেখি একটা বাচ্চা মেয়ে ছুটে ছুটে আসে এবং তার কাছ থেকে একটা পাথর পড়ে যায়। সেই পাথরটা যখন অশ্বত্থামার সংস্পর্শে আসে সেটা জল জল করতে থাকে। এটা আসলে অশ্বত্থামার মাথার ওই পাথরটি, যেটা শ্রীকৃষ্ণ বহু বছর আগে খুঁড়ে নিয়েছিল। এখন সে এই পাথরটা পেয়ে গেছে, আর সে এই পাথরের দ্বারাই খুঁজে বার করতে পারবে সেই মহিলাটিকে যে দেবতাকে জন্ম দেবে। আর তারপরেই আমরা জানতে পারি আসলে যে কালকি আফতারকে জন্ম দেবে সে আসলে কেউ না, স্যাম 8টি। আর এটা অশ্বত্থামাও জেনে গিয়েছিল, যার জন্য সে তাকে প্রোটেক্ট করার জন্য সেইখানে চলে যায়। আর যেহেতু স্যাম 8টি এখন পালিয়ে গিয়েছিল, তাই সেখানকার আর্মিরা তাকে খোঁজা শুরু করে দেয়। যে স্যাম 8টিকে ধরে নিয়ে আসবে তাকে উপহারের তরফ আমাদের থেকে 5 মিলিয়ন ইউনিটস দেওয়া হবে, যার জন্য ভেড়াবা পেছনে পড়ে যায় স্যাম 8টি তাকে ধরার জন্য। একটা পর্যায়ে এসে সে স্যাম 8টিকে ধরেও নেয়, কিন্তু সেখানেই চলে আসে অশ্বত্থামা এবং অশ্বত্থামার সাথে ভেড়াবার একটা অনেক বড় ফাইট হয়, যেখানে ভেড়াবাকে অশ্বত্থামা বিট করে দেয়। তারপর আমরা দেখতে পাই স্যাম 8টিকে নিয়ে সাম্বালা চলে যায় সেই দুটো ব্যক্তি, যেই দুটো ব্যক্তি তাকে প্রোটেক্ট করার জন্য তাকে নিয়ে পালাচ্ছিল। আর তার সাথে সাথে অশ্বত্থামাকেও আমরা দেখতে পাই, কিন্তু তার পেছনে চলে যায় হচ্ছে ভেড়াবা, কারণ ভেড়াবার কাছে আসলে একজন লোক ছিল যে স্যাম 8টির রাস্তা জানতো। কিন্তু ইতিমধ্যে আমরা দেখি যে ভেড়াবাকে গার্ডসরা ধরে নিয়েছে, কিন্তু ভেড়াবা তাদের কাছে একটাই অনুরোধ করে যে তাকে একবার শেষবারের মতন সুযোগ দিক, সে স্যাম 8টিকে ধরে নিয়ে আসবে। এবং তারপরে সেখানকার লিডার রাজি হয়ে যায়। ভেড়াবা আসলে একটা প্ল্যান করে। প্রথমের সিনে আমরা যখন দেখেছিলাম যে সে একটা খুফিয়া এজেন্টকে ধরেছিল, মানে স্পাইকে, তার কাছে যায় এবং তাকে বলে যে এখন আমি আর ওপরে যাব না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই সব কথা শোনার পর সে তো সরল মানুষ, সে বলে যে তুমি আমার সাথে চলো। এবং তারপরেই ভেড়াবা চাল করে তার সাথে চলে যায় সেই জায়গায়, যেই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল স্যাম 8টিকে। তার কিছু সময় পরে আমরা দেখতে পাই ভেড়াবা সেই জায়গায় পৌঁছে গেছে, মানে সে এখন সাম্বালা পৌঁছে গেছে ওই ছেলেটির সাহায্যে। এবং সেখানে গিয়ে সে সেই ছেলেটিকে বিট্রেট করে দেয়, মানে তাকে অজ্ঞান করে সে সেখান থেকে চলে যায়। আর সে অনেক রকমের রূপ বদল করতে পারত, কিন্তু তখনই আমরা দেখি ভেড়াবা অশ্বত্থামার রূপ নিয়ে সেখানে চলে যায় এবং স্যাম 8টিকে বলে যে আমার সাথে চলো, আমি তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব। এবং স্যাম 8টিও বুঝতে পারেনি যে এটা আসলে অশ্বত্থামা নয়, ভেড়াবা, এবং সে তার সাথে যেতে শুরু করে। আর সেই সময় আমরা দেখতে পাই অশ্বত্থামা সেখানে চলে আসে। আর অশ্বত্থামা আসার পর তাদের মধ্যে ভীষণ একটা ফাইট হয়। আর সেই ফাইটের মধ্যে আমরা দেখতে পাই যে গার্ডসরাও সেখানে চলে আসে। সাম্বালায় গার্ডসরা এসে আক্রমণ করে দেয় এবং সেখানকার প্রতিরক্ষা ভেঙে ভেতরে চলে আসে। এই ফাইটের মধ্যে আমরা দেখতে পাই অশ্বত্থামার হাতে যে অস্ত্রটা ছিল সেটা কোনোভাবে চলে যায় ভেড়াবার হাতে। আর সেই অস্ত্রটা পাওয়ার পরে তার অর্জুনের শক্তি জেগে ওঠে এবং সে সেই সব ফাইটার্সদেরকে মেরে ফেলে। আসলে এতক্ষণ ধরে সে তাদের পক্ষেই কাজ করছিল, কিন্তু যখনই তার শক্তি জেগে ওঠে তখন সে আসল রূপে চলে আসে এবং সব ফাইটারদেরকে মেরে ফেলে। কিন্তু যখনই তার হাত থেকে সেই অস্ত্রটা সরে যায় তখন সে আবারও সেই লোভী ভেড়াবা হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই ভেড়াবা জোর জবরদস্তি স্যাম 8টিকে নিয়ে আবারও সেই জায়গায় চলে যায়। সেই সময় অশ্বত্থামা অনেক চেষ্টা করে ভেড়াবাকে আটকানোর, কিন্তু সে তাকে আটকে উঠতে পারে না, কারণ ভেড়াবা এবারে অনেক প্ল্যানিং করে এসেছিল। তারপর আমাদেরকে কমপ্লেক্সের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ভেড়াবা এখন স্যাম 8টিকে সেখানে নিয়ে চলে এসছে। আর তোমরা যদি মনে করে থাকো তাহলে আমাদেরকে প্রথমে দেখানো হয়েছিল যখন স্যাম 8টির পেট থেকে সিরাম এক্সট্রাক্ট করা হচ্ছিল, সেখানে 1% সিরাম এক্সট্রাক্ট করা গিয়েছিল। ওই 1% সিরামটাকে কালির হাতে দেওয়া হয় এবং কালি যখন সেটাকে পান করে সে 1% সিরামেই অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর সে মনে করে যে 1% সিরামে যদি আমি এতটা শক্তিশালী হয়ে যেতে পারি তাহলে পুরো সিরামটা পাওয়ার পর আমি তো মহান হয়ে যাব, আমি এই পুরো পৃথিবীর ওপরে রাজ করব। আর এখানেই এই মুভিটার এন্ড হয়ে যায়। আর যখন এই মুভিটার নেক্সট পার্ট আসবে তখন আমরা জানতে পারবো যে আসলে গল্পটা হয়েছিল কি।
তো ততদিনের জন্য আমরা অপেক্ষা করি। তোমাদের যদি এই এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের মুভিটা কেমন লাগলো আর নেক্সট কি মুভি দেখতে চাও। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কালকে।